সকলের মুখেই আবিরের প্রলেপ, দেহের বস্ত্র এবং মির্জাই রঙে রক্তবর্ণ, চক্ষু ঢুলু ঢুলু। এখানে এখানে গানের মজলিস বসেছে, আরো অনেক লোক চারিদিকে দাঁড়িয়ে ঘিরে গান শুনছে এবং মজা দেখছে। গান গাইছেন আহমেদনগরের একজন বুড়ো ওমরা, তার নাম ভুলে গেছি। মস্ত ওস্তাদ বলে তার খ্যাতি ছিল। গড়গড়া টানতে টানতে হঠাৎ তিনি বসন্ত রাগের উপর এক টান মারলেন যে সুরের ধমকে পাকা গোপ থেকে একরাশ আবির উড়ে গেল। তোমার ঠাকুরদা মালজি সারঙ্গী কোলে নিয়ে ওস্তাদের পিছনে বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সঙ্গত আরম্ভ করলেন। লক্ষুজি নিজে মৃদঙ্গ বাজাতে লাগলেন। গান থামলে প্রশংসা ধ্বনির একটা ঝড় বয়ে গেল। লক্ষুজি পাকোয়াজ ফেলে প্রায় 1 তোলা অম্বরী আতর পলিত কেশ গায়কের গোঁফে মাখিয়ে দিয়ে দাড়ি ধরে নেড়ে দিয়ে বললেন, কতল কিয়া বিবি, আর একটু ফরমাও। শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্পলেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে। বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল শ্রোতাদের জন্য আজকের গপ্পলেনের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ঐতিহাসিক গল্প, বাঘের বাচ্চা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে বড় হয়ে ওঠা মুঙ্গের আর পাটনায়। পারিবারিক ধারা মেনে ওকালতি শুরু করলেও বছর 3 পরে সেসব ছেড়ে ছুড়ে দিয়ে সাহিত্য চর্চায় আত্মনিবেদন করেন। লেখক হিসেবে আত্মপ্রকাশের কয়েক বছর পর প্রথমে বোম্বে টকিজে আর তারপর স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাটিয়েছেন অনেকটা সময়। সত্যান্বেষী ব্যোমকেশ থেকে ভূতান্বেষী বরদা, ঐতিহাসিক গল্প উপন্যাস থেকে সদাশিব বা অন্যান্য ছোট গল্প সবই গোগ্রাসে খেয়ে ফেলি আমরা। ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে তিনি নিজেই বলেছিলেন, ইতিহাসের গল্প লিখেই বেশি তৃপ্তি পেয়েছে, মনে কেমন একটা সেন্স অফ ফুলফিলমেন্ট হয়। গৌর মোল্লার ও তুঙ্গভদ্রার তীরে লেখার পর খুবই তৃপ্তি পেয়েছিলাম। প্রসঙ্গত উল্লেখযোগ্য 1967 সালে তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। 5টি পূর্ণাঙ্গ উপন্যাস আর 17টি গল্প নিয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনীর ভাণ্ডার। আজকের গল্প বাঘের বাচ্চা সেই 17টি গল্পের মধ্যে অন্যতম। বর্তমানে এই গল্পটি ঐতিহাসিক কাহিনী সমগ্রতে সংকলিত রয়েছে। সকল শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা গল্পের ভাষা কিছুটা সরল করে নিয়েছি। গল্পের নাট্যরূপ দিয়েছেন তিয়াশা মুখার্জি এবং মেঘা ভুই। আজকে গল্প পাঠে সৌরভ পাত্র, বালকের চরিত্রে অঙ্কনশ্রী হালদার, দাদোজি কুণ্ডু নীলাঞ্জন গাঙ্গুলি, নুন্না মধুপর্ণা বৈদ্য, দেওরাম কুমুদ হালদার, বিশু সোহম, জিজা দেবলীনা, শাহ নিশান, লাখোজি অসিত নস্কর, মালজি উপম সর্দার, তানাজি সৌরভ নস্কর, অন্যান্য চরিত্রে মিতা ডাকুয়া এবং তমালিকা ডাকুয়া।
পাবলিসিটি ডিজাইনিং মিতা ডাকুয়া ও অঙ্কনশ্রী হালদার, গল্পে সাউন্ড ডিজাইনিং অঙ্কনশ্রী হালদার, সমগ্র পর্ব পরিচালনায় অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক গল্প বাঘের বাচ্চা। উনা গ্রাম থেকে প্রায় 7-8 ক্রোশ দক্ষিণ পশ্চিম দিকের উপত্যকার অনেক উঁচুতে পাহাড়ি সংকটের মধ্যে দিয়ে দুজন সওয়ার ক্রমশ নিচের দিকে নেমে আসছিল। চারিদিকে উঁচু নিচু ছোট বড় পাহাড়ের শ্রেণীকে দেখলে মনে হবে যেন অতিকায় চেহারার কয়েকটি কুমির পরস্পরের সঙ্গে গা ঘেঁষে এই হেমন্তের বিকেলের সোনালি রোদে শুয়ে আছে। তারই মধ্যে পিঁপড়ের মতো দুজন প্রাণী সূর্যকে পিছনে ফেলে এবং নিজেদের সামনে দীর্ঘ ছায়া ফেলে ধীরে ধীরে নেমে আসছিল। এখান থেকে উপত্যকাটি সঠিকভাবে দেখা যায় না, পথেরও কোথাও কোনো চিহ্ন নেই। চারিদিকে কেবল উলঙ্গ আর রুক্ষ পাহাড়, মাঝে মাঝে দু একটা ছোট মাঝারি গুল্ম কাঁটা গাছ দেখা যাচ্ছে। এই রকম কিছু চিহ্ন ছাড়া পথিককে দূরের জনপদের রাস্তা দেখানোর মতো কোনো নিদর্শন এখানে নেই। অনভিজ্ঞ মানুষের পক্ষে এরূপ জায়গায় দিগ্ভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অশ্বারোহী দুজন যে পথ দিয়ে নামছিল তাকে পথ বলা চলে না। বর্ষার জল পাহাড়ের চূড়া থেকে নেমে আসার সময় পাহাড়ের গায়ে যে পিচ্ছিল প্রণালী তৈরি করে, এটাও অনেকটা সেই রকমই। রাস্তাটি পাহাড়ের চূড়া থেকে প্রায় সোজাসুজি পাহাড়ের নিচের দিকে নেমে গিয়েছে। সওয়ার দুজন ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে একে অপরের সাথে কথা বলতে বলতে এগোচ্ছিল। আকারে ছোট রোমশ পাহাড়ি ঘোড়া সেই ঢালু আর বিপজ্জনক পথ দিয়ে সাবধানে নামছিল। এই স্থানে পথ এত বেশি ঢালু যে একবার ঘোড়ার পা পিছলে গেলে আরোহীর মৃত্যু অনিবার্য। কিন্তু সেদিকে আরোহীদের খুব একটা মনোযোগ নেই। আরোহীদের মধ্যে একজন বয়স্ক, মাথার চুল ও গোঁফ পাকা হলেও তার গায়ের রং এখনো তপ্ত কাঞ্চনের মতো। কপালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টানা শ্বেত চন্দনের দুটি রেখা তার কপালের রেখাকে প্রায় ঢেকে দিয়েছে। মাথায় উজ্জ্বল সাদা রঙের কার্পাস বস্ত্রের তৈরি পাগড়ি, পরনে তুলোর তৈরি পোশাকের ফাঁক থেকে তার বাঁ কাঁধের উপর পৈতের অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। তার চোখে মুখে রয়েছে এক দৃঢ় আর স্নিগ্ধ বুদ্ধির ছাপ, যা দেখলেই বোঝা যায় যে ইনি একজন শাস্ত্র জানা অভিজাত বংশের ব্রাহ্মণ। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু যেরকম নিশ্চিন্তভাবে ও স্বচ্ছন্দে তিনি পাহাড়ের ঢাল বেয়ে নামতে থাকা ঘোড়ার পিঠে দৃঢ়ভাবে বসে আছেন, তাতে তো ভালোই বোঝা যায় যে তিনি শুধুমাত্র ব্রহ্মবিদ্যার অনুশীলন করে জীবন অতিবাহিত করেননি। দ্বিতীয় আরোহীটি এনার সম্পূর্ণ বিপরীত। তার বয়স সম্ভবত 16 বছরও অতিক্রম করেনি। শ্যামবর্ণ, ধারালো মুখের গঠন আর তীক্ষ্ণ নাক এই অল্প বয়সেই তার মুখে শিকারীর মতো শানিত তীব্রতা এনে দিয়েছে। দৃঢ় ভ্রু আর বড় বড় নিবিড় কৃষ্ণবর্ণ চোখের তারায় বালক সুলভ চঞ্চলতা থাকলেও সেই দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ ও মর্মভেদী। ঠোঁটের উপর ও চিবুকের নিচে ঈষৎ গোঁফের রেখা সবেমাত্র দেখা দিয়েছে তার, যদিও তার গায়ের রঙের শ্যামবর্ণের কারণে তা খুব একটা স্পষ্টভাবে বোঝা যায় না। হঠাৎ এই ছেলেটির মুখ দেখলে এক অপূর্ব বিভ্রম জন্মায়। মনে হয় যেন এক তীক্ষ্ণধার বাঁকা কৃপাণ সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তার মুখ থেকে দৃষ্টি নামিয়ে তার দেহের দিকে তাকালে আরও চমক লাগে। মুখের মতো দেহের সেই ঔজ্জ্বল্য নেই। প্রস্থের তুলনায় দৈর্ঘ্যে দেহ অত্যন্ত ছোটোখাটো। প্রথমেই দেখলে মনে হয় যে সে অত্যন্ত শক্তিশালী। কোমর থেকে পায়ের সুঁড় তোলা নাগরা জুতো পর্যন্ত চেহারাটা দেখলে মনে হয় যেন অতি দ্রুত দৌড়াবার জন্যই সৃষ্টি হয়েছে।
কিন্তু কোমর থেকে উপরে দেহ ক্রমশ প্রশস্ত হয়ে বক্ষ এমন বিশাল আয়তন ধারণ করেছে যা দেখলে সত্যি বিস্মিত হতে হয়। আরও অদ্ভুত হলো তার 2 হাত। আজানুলম্বিত বললেও তা যথেষ্ট হয় না। দেখলে মনে হয় যেন ঘোড়ার পিঠে বসে হাত বাড়ালেও সে হয়তো মাটি থেকে পাথরের খণ্ড তুলে আনতে পারে। সেই 2 সুঠাম ও পেশিবহুল হাত দিয়ে কাউকে সে সজোরে জড়িয়ে ধরলে তার পাঁজর ভেঙে যাওয়াও অসম্ভব নয়। ছেলেটি হাসতে হাসতে চারিদিকে নজর রাখতে রাখতে নামছিল। ঘোড়ার রেকাব নেই, লাল রেশমের জড়িমোড়া লাগামও ছেড়ে দিয়েছে, অথচ কম্বলের জিনের উপর সে এমনভাবে বসে আছে যেন সে আর তার ঘোড়াকে কোনো ক্রমেই বিচ্ছিন্ন করা যাবে না। তার বাঁ হাতে লোহার ভারী বল্লমটা এমন অবহেলা ভরে ধরা আছে যেন পাগড়ির উপর লাগানো পালকটার চেয়েও সেটা ওজনে হালকা। ইতিমধ্যেই ঘোড়া দুটি পাহাড়ের নিচে এসে দাঁড়ালো। সামনে প্রায় 50 গজ দূরে আর একটা পাহাড় আরম্ভ হয়েছে। এবার সেটাতে চড়তে হবে। সূর্য এতক্ষণে পিছনের উঁচু পাহাড়ের চূড়া স্পর্শ করে ফেলেছিল। খুব শীঘ্রই তা পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যাবে। ছেলেটি চারিদিকে দেখতে দেখতে হঠাৎই জোরে জোরে হেসে উঠল। তারপর বলল, দাদু, প্রতিধ্বনি শুনবে? চুপ, এইবার শোনো। কয়েক মুহূর্ত পরেই 3 দিক থেকে তার আওয়াজ ভৌতিক শব্দের মতো ফিরে এলো তাদের কাছে। ছেলেটি উত্তর দিকের একটা উঁচু পর্বত চূড়ার দিকে আঙুল দেখিয়ে বলল, ওইটা সবচেয়ে দূরে। আওয়াজ ফিরে আসতে কত দেরি হলো দেখলে? চোখে দেখে কিন্তু বোঝা যায় না কোনটা কাছে কোনটা দূরে। অন্ধকার রাত্রে পথ হারিয়ে গেলে প্রতিধ্বনি ভারী কাজে লাগে, তাই না দাদু? বৃদ্ধ দাদু মৃদু হেসে বললেন, তা লাগে, কিন্তু অন্ধকার রাতে এরকম জায়গায় পথ হারিয়ে যাওয়ার তোমার কোনো সম্ভাবনা আছে কি? ছেলেটি বলল, তা নেই, তুমি আমার চোখ বেঁধে দাও, দেখো আমি ঠিক পুনরায় ফিরে যেতে পারবো। বৃদ্ধ বললেন, সে আমি জানি। লেখাপড়ার দিকে তো তোমার মন নেই, শুধু দিনরাত পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে পারলেই তুমি ভালো থাকো। তোমার বাবা যখন আমার কাছে কৈফিয়ত চাইবেন, তখন যে আমি কি কৈফিয়ত দেব তা জানি না। ছেলেটির মুখে দুষ্টুমির হাসি খেলে গেল। সে বৃদ্ধের দিকে আর চোখে তাকিয়ে নিয়ে বলল, আচ্ছা দাদু, আলিফ ভালো না অ ভালো? বাঁ দিক থেকে ডান দিকে লেখা সুবিধে না ডান দিক থেকে বাঁ দিকে? বৃদ্ধ বিরক্ত হয়ে বললেন, আহা, সে তুমি বুঝতে পারবে না। 16 বছর বয়স হলো, এখনো নিজের নাম সই করতে শিখলে না। তোমার লেখাপড়ার চেষ্টা করাই বৃথা। কিন্তু শিকারের দিকেও তো তোমার তেমন মন নেই। আজ সারাদিন ঘুরেও তো একটা খরগোশও মারতে পারলে না। ছেলেটি আক্ষেপের সাথে হাত নেড়ে বলল, খরগোশ আমি মারতে পারি না, আমার ভারী মায়া হয়। ওইটুকু জানোয়ার, তার উপর হিংসার লেশ তার শরীরে নেই, খালি প্রাণপণে পালাতে জানে। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তবে কোন জন্তু মারতে চাও শুনি? বাঘ? উৎসাহে কিশোরটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, বাঘ। আচ্ছা, এ পাহাড়ে বাঘ পাওয়া যায় না দাদু? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, না, শুনেছি আরও দক্ষিণের পাহাড়ের গুহায় বাঘ আছে, কিন্তু তুমি বাঘ মারবে কি করে? ছেলেটি বলল, কেন? এই বল্লম দিয়ে মারব, মাটিতে সামনাসামনি দাঁড়িয়ে মারব। ভয় করবে না? ভয়? ছেলেটির অট্ট হাসি আবার চারিদিকে প্রতিধ্বনি তুলল। আচ্ছা দাদু, ভয় জিনিসটা কি আমায় বুঝিয়ে বলতে পারো? সকলের মুখেই ওই কথাটা শুনতে পায়, কিন্তু ওটা যে কি পদার্থ তা ঠিক বুঝতে পারি না। ভয় কি ক্ষুধার মতোই একটা প্রবৃত্তি? বৃদ্ধ বললেন, ভয় কি তা বুঝতে পারবে যেদিন প্রথম যুদ্ধে নামবে, যেদিন হাতিয়ার হাতে শত্রুকে সামনে দেখতে পাবে।
ছেলেটা কিছু একটা বলতে গিয়েও নিজেকে সংবরণ করে চুপ করে ভাবতে লাগল। বৃদ্ধ বলে চললেন, আমি বড় বড় বীরের মুখে শুনেছি যে তারাও প্রথমে শত্রুর সম্মুখীন হয়ে ভয় পেয়েছেন। এতে লজ্জার বিষয় কিছু নেই, সেই ভয়কে জয় করাই প্রকৃত বীরত্ব। সূর্য পর্বতশৃঙ্গের আড়ালে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিম্নভূমির উপর ছায়া এক সূক্ষ্ম পর্দা বিছিয়ে দিল। শুধু ওপরে নগ্ন পাহাড় চূড়ো, আর তারও ওপরে নীল আকাশে একদলা সিঁদুরের মতো লাল রঙের মেঘ স্পষ্ট দেখা যাচ্ছিল। বৃদ্ধ নিজের ঘোড়াটিকে সামনের দিকে এগোনোর নির্দেশ দিয়ে বললেন, আর দেরি নয়, সন্ধ্যা হয়ে আসছে। এখনো 2টো পাহাড় পার হতে বাকি, পুনা পৌঁছতে রাত হয়ে যাবে। ছেলেটি তাকে অনুসরণ করে বলল, তা হলেই বা, আমি তোমাকে পথে দেখিয়ে ঠিক নিয়ে যাব। বৃদ্ধ বললেন, আহা, রাত্রে এইসব পাহাড় পর্বত নিরাপদ নয়, শোনোনি? এদিকে গাঁয়ে বস্তিতে আজকাল প্রায় লুটপাট হচ্ছে। ছেলেটি বিস্ময় প্রকাশ করে বলল, তাই নাকি? কই, আমি তো শুনিনি। কারা লুটতরাজ করছে? বৃদ্ধ বললেন, তা কেউ জানে না। বোধহয় এদিকের বুনো পাহাড়ি মাওয়ালিরা ডাকাতি করছে। বিজাপুর এলাকায় 3টে বড় বড় গ্রাম গত 4 মাসের মধ্যে উজাড় হয়ে গেছে এদের উৎপাতে। শুনেছি তাদের সর্দার একজন ছোকরা, লোহার বর্মোয়ার মুখোশ পরে ঘোড়ায় চড়ে লুটেরাগুলোকে ডাকাতি করতে নিয়ে যায়। এই ছোড়াটা নাকি ভয়ঙ্কর কালো, বেঁটে আর জোয়ান। ছেলেটি তার হাতের বল্লমটা খেলার ছলে ঘোরাতে ঘোরাতে তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করল, তাই নাকি? তা তুমি এ কথা কোথা থেকে জানলে? দাদু পাহাড়ে ঘোড়া চড়াতে চড়াতে বললেন, ও অঞ্চলের দেশমুখরা দরবারে নালিশ করতে এসেছিল। তাদের বিশ্বাস ডাকাতের সর্দার পুনার লোক। বৃদ্ধের পিছনে বালকও পাহাড়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করল, তোমরা দরবার থেকে কি ব্যবস্থা করলে? বৃদ্ধ বললেন, কিছু করা হয়নি, দেশমুখদের তোমার বাবার কাছে বিজাপুরে পাঠিয়ে দিয়েছি। ছেলেটি পিছন থেকে মিটিমিটি হাসছিল। বৃদ্ধ তা দেখতে পেলেন না। কিছুক্ষণ কোনো কথা হলো না। পাহাড়ের পিঠের ওপর দুজনে উঠে কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকলো। এখানে আবার সূর্য কিরণ এসে ছেলেটির বল্লুমের ফলায় যেন আগুন ধরিয়ে দিল। সামনের পাহাড়তলিতে তখন ঘোর ঘোর হয়ে এসেছে। নিচের দিকে তাকিয়ে ছেলেটি বলল, আচ্ছা দাদু, এখন যদি আমাদের ডাকাতে আক্রমণ করে তুমি কি করবে? বৃদ্ধ ক্ষিপ্র দৃষ্টিতে একবার চারিদিকে চেয়ে নিয়ে বলল, কি আর করব, তাদের সঙ্গে লড়াই করব। আর যদি 50 জন হয়? তাহলেও লড়ব। ছেলেটি বলল, কিন্তু সে যে ভারী বোকামি হবে দাদু। 50 জনের সঙ্গে লড়াই করে তুমি পারবে কেন? বৃদ্ধ বললেন, তাতে কি, না হয় লড়াই করতে করতে মরব। ছেলেটি বিস্মিত হয়ে বলল, কিন্তু এরকম মোড়ে লাভ কি দাদু? তারপর মাথা নেড়ে বলল, আমি কিন্তু লড়ি না। তীরের মতো এই ধার বেয়ে পালাই, এত জোরে পালাই যে ডাকাতের বর্ষা আমাকে ছুঁতেও পারবে না। ক্ষুব্ধ বিস্ময়ে বৃদ্ধ বললেন, ক্ষত্রিয়ের ছেলে তুমি, শত্রুর সামনে থেকে পালাবে? এই না বলছিলে ভয় কাকে বলে জানো না? ছেলেটি বলল, ভয়? পালানোর সঙ্গে ভয়ের সম্পর্ক কি? পালাবো কারণ পালালেই আমার সুবিধে হবে, পরে ডাকাতদের জব্দ করতে পারবো। আর লড়ে যদি মরেই যাই তাহলে তো ডাকাতদেরই জিত হলো। বৃদ্ধ জোরে জোরে মাথা নেড়ে বললেন, না না, এসব শিক্ষা তুমি কোথা থেকে পাচ্ছ? না লড়ে পালিয়ে যাওয়া ভয়ঙ্কর কাপুরুষতা। যে বীর সে কখনো পালায় না। রাজপুত বীরদের গল্প শোনোনি? ছেলেটি বলল, রাজপুতদের গল্প শুনলে আমার গা জ্বালা করে। তারা শুধু লড়াই করতে পারে, বুদ্ধি এতটুকু নেই। যিনি যত বড় বীর তিনি তত বড়ই বোকা। বৃদ্ধ খোঁচা দিয়ে বললেন, তুমিও তো রাজপুত, মায়ের দিক থেকে তোমার গায়েও তো যদু বংশের রক্ত আছে। ছেলেটি সবেগে মাথা নেড়ে বলল, না, আমি রাজপুত হতে চাই না, আমি মারাঠি। কথাটা বলতে বলতে ছেলেটির কপাল যেন চিন্তায় মেঘাচ্ছন্ন হয়ে উঠল।
কিন্তু পরক্ষণে সে হেসে উঠে বলল, আচ্ছা দাদু, তোমার কাছে এত বড় বড় যুদ্ধের গল্প শুনেছি, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারি না, সম্মুখ যুদ্ধ করার মানে কি? বৃদ্ধ হঠাৎ এ প্রশ্নের উত্তর দিতে পারলেন না। একটু ভেবে শেষে বললেন, সম্মুখ যুদ্ধ মানে মানে সামনাসামনি শক্তি পরীক্ষা। যার শক্তি বেশি সেই জিতবে। আর যার শক্তি কম সে যদি চালাকি করে জিতে যায়? সে তো আর ধর্মযুদ্ধ হলো না। নাই বা হলো, যুদ্ধে হার জিতি তো আসল, ধর্মযুদ্ধ হলো কিনা দেখে লাভ কি? বৃদ্ধ অনেকক্ষণ ছেলেটির জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে থাকলেন। শেষে দুঃখিতভাবে ঘাড় নেড়ে বিড়বিড় করে বললেন, বাপের স্বভাব 16 আনাই পেয়েছে, তেমনি ধূর্ত আর হুঁশিয়ার, সর্বদাই লাভ লোকসানের দিকে নজর। আর শুধু বাপ কেন, বংশটাই ধূর্ত। মালজি ভোঁসলে যদি চালাকি করে যদু বংশের মেয়ে ঘরে না আনতে পারত, তাহলে ভোঁসলে বংশকে চিনত কে? হ্যাঁ, আর এত শাহুই বা এত জায়গিরদারি হতো কোথা থেকে? পলকের মধ্যে ছেলেটির সংশয় ভরা মুখ পরিবর্তন হলো। ছেলে মানুষই কৌতূহলে বৃদ্ধের কাছে এসে নরম গলায় বলল, দাদু, তুমি আমার মার বিয়ের গল্প বলবে বলেছিলে, কই বললে না? বলো না দাদু, বলো না, এই কি করে ঠাকুরদা যদুবংশীয় মেয়েকে ঘরে আনলেন? এই সময় সন্ধ্যের অন্ধকার থেকে গরুর ডাক ভেসে এলো। ছেলেটি সচকিত হয়ে বলে উঠল, হ্যাঁ, ওই শোনো, দেওরামের গরু ঘরে ফিরে এলো। চলো 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 দাদু, আর দেরি করো না, সমস্ত দিন ঘুরে ঘুরে ভারী খিদে পেয়েছে, এতক্ষণ তো লক্ষ্যই করিনি। দেওরামের মেয়ে নুন্নার সঙ্গে সেই সকালবেলা তেঁতুল বনের ধারে দেখা হয়েছিল, সে বলেছিল ফেরবার সময় তাজা দুধ খাওয়াবে। জয় ভবানী। ছেলেটি 2 পা দিয়ে ঘোড়ার পেট চেপে ধরতেই ঘোড়াটা লাফিয়ে উঠে সামনে অগ্রসর হল এবং পাহাড়ি হরিণের মতো এঁকে বেঁকে পাথর থেকে পাথরের ধাপে ধাপে লাফিয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হলো নিচের দিকে। ছেলেটার তীব্র গলার স্বর বৃদ্ধ দূর থেকেও শুনতে পেল। চলে এসো দাদু, দেওরামের ঘর ঝর্ণাতলা টালের উত্তর দিক থেকে কুল গাছের জঙ্গলের মধ্যে, যদি খুঁজে না পাও হাঁক দিও, নুন্না এসে পথ দেখিয়ে নিয়ে যাবে। বৃদ্ধ পাহাড় থেকে নেমে বদরী বনের মধ্যে যখন দেওরামের কুটিরের উঠোনে পৌঁছলেন, তখন দেখলেন 12-13 বছরের একটি মাউলি চাষার মেয়ে আকারে ছোট এক গাভীর থেকে দুধ দোয়ার চেষ্টা করছে, আর ছেলেটি ঘোড়াটাকে ছেড়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে সকৌতুকে সেই দৃশ্য দেখছে। উফ উফ, আজকে যে কি হলো তোর? বাবা একটু বস, একটু শান্ত হয়, আবার চলে যায়। আরে বাবা, আয় বাবা আয়। গাভীটা বোধ হয় অপরিচিত ব্যক্তি আর ঘোড়া দেখে ভয় পেয়েছে, তাই কিছুতেই স্থির হয়ে দাঁড়িয়ে দুধ দুইতে দিচ্ছে না, চেষ্টা করা মাত্রই সরে সরে যাচ্ছে। মেয়েটি এবার বিব্রত হয়ে বলে, তুমি ওর শিং দুটো একবার ধরো না, নইলে বজ্জাত গরু কিছুতেই দুইতে দেবে না। ছেলেটা গরুর শিং ধরবার কোনো চেষ্টা না করে তামাশা করে বলে, তুই কেমন মাওলার মেয়ে, গাই দুইতে জানিস না? দাঁড়া, বিশুয়াকে বলে দেবো, সে আর তোকে বিয়ে করবে না। ক্ষুব্ধ লজ্জায় নুন্না এতটুকু হয়ে গিয়ে বলল, তোমার ঘোড়া দেখেই তো আজ এমন করছে, নইলে আমি তো রোজ দুই। ছেলেটা এবার মুরুব্বিয়ানা দেখিয়ে বলল, হ্যাঁ দুই, আর বড়াই করতে হবে না, দে আমায় ঘটি, আমি দুয়ে দিচ্ছি। নুন্না বলল, তুমি পারবে না, আমি আর বাবা ছাড়া কেউ ওকে দুইতে পারে না, তোমাকেও এক্ষুনি ফেলে দেবে। ছেলেটার আত্মাভিমানে এবার ভীষণ আঘাত লাগলো। সে চেঁচিয়ে উঠে বলল, কি ফেলে দেবে? দেখি তো কেমন তোর গরু, দে ঘটিটা দে। পারবে না বলছি তো, বলছি তো পারবে না। নুন্নার হাত থেকে জোর করে ঘটি কেড়ে নিয়ে সে দুধ দুইতে বসলো। গরুটা ঘাড় বেঁকিয়ে একবার তাকে দেখে নিয়ে চক্রাকারে ঘুরতে শুরু করলো,
কিন্তু ছেলেটিও ছাড়বার পাত্র নয়। ঘটি নিয়ে মুখে নানা রকম প্রীতিসূচক শব্দ করতে করতে তার পিছনে পিছনে ঘুরতে লাগলো। অবশেষে কি মনে করে গাভীটা দাঁড়িয়ে পড়ল। তখন সে সন্তর্পণে গরুর দেহে হাত বুলিয়ে দিয়ে পিছন দিকে বসে দুই জানুর মধ্যে পাত্রটা ধরে গাইয়ের উধসের দিকে যেই হাত বাড়িয়েছে, তখনই গরুটা তার পা তুলে সবেগে লাথি মারল, আর সাথে সাথে ছেলেটা পাত্র সমেত চিত হয়ে মাটিতে শুয়ে পড়ল। তা দেখে নুন্না খিলখিলিয়ে হেসে উঠল। গাভীটা বোধহয় তার উচিত কাজটা সুচারুভাবে সম্পন্ন করেছে এমন ভাবমূর্তি নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রোমন্থন করতে লাগল। বৃদ্ধ ঘোড়া থেকে নেমে এসে ছেলেটাকে জিজ্ঞেস করলো, লেগেছে নাকি? গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল, গরু না ঘোড়া? গরু কখনো অমন চাট ছড়ে? এই নে নুন্না তোর ঘটি, আমি তোর ঘোড়ার দুধ খেতে চাই না, বাড়ি চললুম আমি। এই বলে ছেলেটা তার ঘোড়ার পিঠে উঠতে যায় দেখে নুন্না প্রায় মিনতি করে বলে, আর একটু দাঁড়াও না, বাবা এই এলো বলে। খুব খিদে পেয়েছে বলছিলে, ঘরে বাজরার রুটি আছে, এনে দেব? ছেলেটা বলল, না, তোর রুটি দুধ কিচ্ছু খেতে চাই না, আমি চললুম। এমন সময় কুটিরের পিছনের ঘন ঝোপের মধ্যে থেকে দুজন লোক বাইরে বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন দেখতে খরবাকায়, চওড়া কাঁধের এক মধ্যবয়স্ক, অপরজন 25-26 বছরের যুবক, মেদবিহীন দৃঢ় শরীরের অধিকারী। হাতের বল্লমটা কুটিরের গায়ে ঠেসিয়ে রেখেই মধ্যবয়স্ক লোকটা দ্রুত পায়ে এসে ছেলেটার ঘোড়ার রাশ ধরল। সে ততক্ষণে ঘোড়ার উপর চেপে বসেছে। লোকটা সানুনয় নিচু গলায় বলল, রাজা, ঘোড়া থেকে নামো, দুধ না খেয়ে যেতে পারবে না। এতক্ষণে যুবকটিও সসম্ভ্রম হাসি মুখে কাছে এসে দাঁড়িয়েছে। ছেলেটা এক লাফে ঘোড়া থেকে নেমে দৌড়িয়ে গিয়ে নুন্নার চুলের মুঠি ধরল। তারপর তাকে চুল ধরে টানতে টানতে যুবকের সম্মুখে নিয়ে গিয়ে প্রায় তার বুকের উপর ফেলে দিয়ে বলল, এই নে বিশুয়া, এইটাকে তুই ঘরে নিয়ে যা, তোর সঙ্গে ওর বিয়ে দিলুম। যদি বজ্জাতি করে খুব পিটবি। আর 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 ওই হতভাগা গরুটাকেও তুই নিয়ে যা, ওটা হলো তোর বিয়ের যৌতুক। এসব ভালো লাগে না। নুন্না বালকের হাত ছেড়ে কুটিরের ভিতর পালিয়ে গেল। বিশুয়া হাসতে হাসতে হেঁট হয়ে ছেলেটির পদস্পর্শ করে বলল, তুমি যখন দিলে রাজা, তখন আর আমার ভাব নাকি। এবার ঘোড়ার পিঠে তুলে ওকে ঘরে নিয়ে যাব, কি বলো দেওরাম? দেওরাম গম্ভীরভাবে হেসে বলল, তা যাস, রাজা যখন তোর হাতে নুন্নাকে দিয়েই দিয়েছে, তখন আমি আর কি বলবো। আর আমি নুন্নার মন জানি, সেও তোকেই বিয়ে করতে চায়। এই সময় নুন্নার হাসি মুখ কুটিরের ভিতর থেকে পলকের জন্য দেখা গেল। সে সশব্দে কুটির দ্বার বন্ধ করে দিল। দেওরাম ভূপতিত ঘটিটা তুলে নিয়ে দুধ দুইবার জন্য এগিয়ে গেল। গাভীটা এবার আর কোনো আপত্তি করল না। বৃদ্ধ দাদু এতক্ষণ অদূরে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিলেন। তার মুখে সংশয় ও সন্দেহের ছায়া ঘনীভূত হচ্ছে। এই নির্জন বনের মধ্যে একটি মাত্র কুটির, তার অধিবাসী এই ভীমকায় দেওরাম। এরা কে এবং ছেলেটির সাথে এদের পরিচয় হলো কিভাবে? তিনি অগ্রসর হয়ে বিশুয়াকে জিজ্ঞেস করলেন, তোমরা একে চিনলে কি করে? নিমেষের জন্য বিশুয়া ও ছেলেটির চোখে চোখে একটা ইঙ্গিত খেলে গেল। বিশুয়ার মুখ ভাবলেশীন হয়ে গেল। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, দরবারে ওকে দেখেছি, উনি জাগিদারের ছেলে। বৃদ্ধ সন্দিগ্ধভাবে পুনরায় প্রশ্ন করলেন, তোমরা ওকে রাজা বলে ডাকছো কেন? বিশুয়া কোনো উত্তর খুঁজে পায় না। দুধ দুইতে থাকা দেওরাম জবাব দেয়, জাগিরদারের ছেলে, উনি একদিন মালিক হবেন, তাই রাজা বলে ডাকি। বৃদ্ধ উত্তরে সন্তুষ্ট হলেন না, বললেন, হ্যাঁ, ইনি জায়গিরদারের মেজো ছেলে, তাও জানো না? সে যাক। বালকের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি এদের চিনলে কি করে জিজ্ঞাসা করি? ছেলেটি অত্যন্ত সরলভাবে উত্তর দিল, শিকার করতে এসে এদের সঙ্গে ভাব হয়েছে দাদু। তুমি তো আর প্রত্যেকবার আমার সঙ্গে আসো না, তাই জানো না।
কতবার শিকার করে ফেরবার মুখে দেওরামের জোয়ারি রুটি খেয়েছি। দেওরাম আমাকে ভারী যত্ন করে। দাদো ছেলেটার ছলনাহীন মুখের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধু বললেন, মনে মনে ভাবলেন, তোমার গতিবিধির ওপর এখন থেকে একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। ব্যাপার ঠিক বোঝা যাচ্ছে না। ধারসন দুগ্ধের পাত্র এনে দেওরাম ছেলেটির হাতে দিল। সে জিজ্ঞাসা করল, দাদু তুমি খাবে না? দাদো বললেন, না, তুমি খাও, আমার এখনো আহ্নিক বাকি। দুধের পাত্র দুই হাতে ধরে ছেলেটা অদূরে একটি শিলাখণ্ডের উপর গিয়ে বসল। দেওরামও তার অনুবর্তী হয়ে পাশে গিয়ে দাঁড়ালো। এক চুমুক দুধ পান করে অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে নিচু গলায় ছেলেটি বলল, পরশুই অমাবস্যা। দেওরামও অলসভাবে ঊর্ধ্বে দৃষ্টি হেনে অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, লোক সব তৈরি আছে। কোথায় থাকতে হবে? রাক্ষসমুখ গুহার মধ্যে। আমি 1.5 প্রহর রাত্রে আসব। 25 জনের বেশি লোক যেন না হয়। বেশ, এবার কোন দিকে যাওয়া হবে? উত্তর দিকে, দক্ষিণ আর নয়। সেদিকে বড় হইচই হয়েছে, দরবার পর্যন্ত খবর গেছে। দাদো তাদের দিকে লক্ষ্য করছেন দেখে দেওরাম প্রকাণ্ড একটা হাই তুলে অপেক্ষাকৃতি উঁচু গলায় বলল, আচ্ছা, হরিণ কিন্তু এদিকে পাওয়া যায় না। ছেলেটা বাকি দুধটুকু নিঃশেষে পান করে উঠে দাঁড়িয়ে সহজভাবে বলল, আজ তাহলে চললুম দেওরাম। নুন্নার বিয়ের দিনে আমাকে খবর দিও, আমি দাদোকে নিয়ে আসব। দাদো একজন ভারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জানো তো? উনি নুন্নার বিয়ে দেবেন। ঘোড়ার পিঠে এক লাফে উঠে সে আবার বলল, আর যদি হরিণ ছানা পাও পুনায় নিয়ে যেও। আর দেরি করব না, রাত হয়ে এলো। দাদুর আবার ভারী ডাকাতের ভয়। চল, চল। বিশুয়া ও দেওরাম দাঁড়িয়ে রইল। অশ্বারোহী দুজন বদরী কানন পার হয়ে ঝর্ণার সঞ্চিত অগভীর ক্ষুদ্র জলাশয়ের পাশ দিয়ে আবার পাহাড়ে উঠতে আরম্ভ করল। এটাই শেষ পাহাড়, এর পরে উপত্যকা। কিছুক্ষণ কোনো কথা হলো না। দুজনেই নিজ নিজ চিন্তায় মগ্ন। এদিকে অন্ধকার গাঢ় হয়ে আসছে। ঘোড়া দুটো সতর্কভাবে পর্বতগাত্র আরোহণ করছে। হঠাৎ চমক ভেঙে ছেলেটা দাদোর দিকে দৃষ্টিপাত করল। দেখল দাদো তারই মুখের প্রতি সন্দেহ ব্যাকুল চোখে তাকিয়ে আছেন। সে অপ্রতিভ হয়ে পড়ল। তারপর জোর করে হেসে বলল, কি দেখছো দাদো? এবার আমার মার বিয়ের গল্প বলো। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ নিঃশব্দ রইলেন। আপন মনে বললেন, বংশের ধারা বদলানো যায় না। বাঘের বাচ্চা বাঘই হয়, শৃগাল হয় না। ঈশ্বরের এই বিধান কে জানে, হয়তো এর মধ্যে মঙ্গলের বীজ লুকিয়ে আছে। ছেলেটি তাকে আর দীর্ঘকাল চিন্তা করবার অবকাশ না দিয়ে আবারও বলল, বলো না দাদো। দাদো আবারও একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, গল্প অতি সামান্যই, কিন্তু তোমার ঠাকুরদা মালজী ভোঁসলে যে কিরকম চতুর ছিলেন এই গল্প থেকে তার পরিচয় পাওয়া যায়। তোমার মাতুল বংশের মতো এত বড় বিখ্যাত যশস্বী বংশ এই দাক্ষিণাত্যে খুব অল্পই আছে। আজ থেকে নয় 400 বছর আগে আলাউদ্দিন খিলজির আমল থেকে দেবগিরির যদুবংশের নাম দাক্ষিণাত্যের পাথরে পাথরে তলোয়ার দিয়ে খোদাই হয়ে আসছে। অতীতের কোন যুগে এই যদুবংশ রাজপুতানা থেকে এসে দেবগিরিতে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন সে কাহিনী লুপ্ত হয়ে গেছে। দেবগিরির রাজ্য আর নেই, কিন্তু বীরত্বে, ধর্মনিষ্ঠায়
মহানুভবতায় এই বংশ আজ পর্যন্ত হিন্দু মাত্রেরই আদর্শ হয়ে আছে। এহেন বংশে তোমার দাদা মশাই লিখুজি যদুরাও একজন পরাক্রমশালী মহা তেজস্বী পুরুষ ছিলেন। 10,000 সিপাহী নিত্য তার রুটি খেত। বিজাপুর গোলকুন্ডা থেকে তাকে জমের মতো ভয় করত। সে আজ বহুদিনের ঘটনা। তখন আমার বয়স 10-11 বছরের বেশি নয়, কিন্তু সেদিনকার প্রত্যেক ঘটনাটি স্পষ্ট মনে আছে। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমার মাস। রাজপুতদের একটা মস্ত উৎসবের দিন। দাক্ষিণাত্যে দোল পূর্ণিমার দিন আবির খেলার প্রথা এই যদুবংশই প্রচার করেছিলেন। সেদিন দেশের সমস্ত গণ্যমান্য লোক, এমনকি বিজাপুর, গোলকুন্ডা, আমেদনগরের দরবারের বড় বড় হিন্দু আমিরোমরা এসে লখুজির কেল্লার মতো বিশাল ইমারতে জমা হতেন। সমস্ত রাত্রি দিনব্যাপী উৎসব চলত। ফাগ, রং এবং সুরার স্রোত বয়ে যেত। সেবার লাখুজির প্রকাণ্ড প্রাসাদের দরবার ঘরে মজলিস বসেছে। মেঝের ওপর পার্সি গালিচা পাতা, তার ওপর অনেকে বসেছেন। দরবার লোকে লোকারণ্য। সিপাহী থেকে সর্দার পর্যন্ত সকলের অবাধ যাতায়াত। সামান্য সৈনিক 5,000 সর্দারের মুখে আবির মাখিয়ে দিচ্ছে। মনসবদার সিপাহীকে মাটিতে ফেলে তার মুখে মদ ঢেলে দিচ্ছে। হাসির হররা ছুটছে। ছোট বড়, উচ্চ নীচ কোনো প্রভেদ নেই। এই একদিনের জন্য সকলে সমান, সবাই আমোদে মত্ত। সবার মাঝখানে মস্ত বড় একটা চাঁদির থালায় আবির স্তূপীকৃত রয়েছে। সেই থালা ঘিরে প্রধান অতিথিরা বসেছেন। পানদান, গোলাপ পাশ, আতর দান চারিদিকে ছড়ানো রয়েছে। স্বয়ং লখুজি এখানে আছেন। তোমার ঠাকুরদা মালজিও আছেন। মালজি তখন লখুজি অনুগৃহীত একজন সামান্য সর্দার মাত্র, কিন্তু তার কূটবুদ্ধি ও রণনৈপুণ্যের জন্য লখুজি তাকে ভারী স্নেহ করতেন। তাই মালজিও সাহস করে এই সভায় এসে বসেছেন। সকলের মুখেই আবিরের প্রলেপ, দেহের বস্ত্র এবং মির্জাই রঙে রক্তবর্ণ, চক্ষু ঢুলু ঢুলু। এখানে গানের মজলিস বসেছে। আরো অনেক লোক চারিদিকে দাঁড়িয়ে ঘিরে গান শুনছে এবং মজা দেখছে। केतकी गुलाब जूही चंपक वन फूले, केतकी गुलाब जूही चंपक वन फूले, केतकी गुलाब जूही चंपक वन फूले। ऋतु बसंत अपनो कांत, ऋतु बसंत अपनो कांत, गोरी गरबा लगाए, केतकी गुलाब जूही चंपक वन फूले, केतकी गुलाब जूही, केतकी गुलाब जूही, केतकी गुलाब जूही चंपक वन फूले। গান গাইছেন আহমেদনগরের একজন বুড়ো ওমরা, তার নাম ভুলে গেছি। মস্ত উস্তাদ বলে তার খ্যাতি ছিল। গড়গড়া টানতে টানতে হঠাৎ তিনি বসন্ত রাগের উপর এক টান মারলেন।
যে সুরের ধমকে পাকা গোঁফ থেকে একরাশ আবির উড়ে গেল। তোমার ঠাকুরদা মালজি সারঙ্গী কোলে নিয়ে ওস্তাদের পিছনে বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সঙ্গত আরম্ভ করলেন। লক্ষুজি নিজে মৃদঙ্গ বাজাতে লাগলেন। গান থামলে প্রশংসা ধ্বনির একটা ঝড় বয়ে গেল। লক্ষুজি পাকোয়াজ ফেলে প্রায় 1 তোলা অম্বরী আতর পলিত কেশ গায়কের গোঁফে মাখিয়ে দিয়ে দাড়ি ধরে নেড়ে দিয়ে বললেন, কতল কিয়া বিবি, আর একটু ফরমাও। বৃদ্ধ দন্তহীন হাসি হেসে চোখ ঠেরে আবার গান ধরলেন। चोली में छिपाऊं कैसे जौवन मेरे, चोली में छिपाऊं कैसे जौवन मेरी। বিরাট হাসির হল্লা পড়ে গেল। লক্ষুজি ওস্তাদকে কোলে তুলে নিয়ে নৃত্য শুরু করে দিলেন। কি আনন্দেরই দিন গিয়েছে। এখন এসব স্বপ্ন বলে মনে হয়। দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঘোড়া দুটি ইতিমধ্যে পর্বত পার হয়ে উপত্যকায় নেমে আসছে, কিন্তু পথ এখনো শিলাসংকুল। আশেপাশে মাটি ফেটে বড় বড় খাদ রচনা করেছে। শুষ্ক নর্দমার মতো এই খাদগুলি অন্ধকারে বড়ই বিপজ্জনক। ঘোড়া একবার পা ফসকে ওর মধ্যে পড়লে কোথায় শেষ হবে তার কোনো ঠিকানা নেই। এদিকে দিনের আলো সম্পূর্ণ নিভে গেছে। কেবল সামনে অনেক দূরে পুনার দ্বীপগুলি মিটমিট করে জ্বলছে। ছেলেটি এক মনে গল্প শুনছিল। দাদু থামতেই ছেলেটি বিশেষ আগ্রহে গলা বাড়িয়ে বলল, তারপর? দাদু বললেন, হুঁশিয়ার হয়ে পথ চলো, রাস্তা বড় খারাপ। তারপর গল্প আরম্ভ করলেন। দুটি ছোট ছোট ছেলে মেয়ে এই দরবার ঘরের চারিদিকে খেলা করে বেড়াচ্ছে। দুজনেরই লাল বেনারসি চুলের জোর পড়া, কানে কুণ্ডল, হাতে বালা, গলায় হার। ছেলেটির বয়স 5 বছর, মেয়েটির 3। এদের দিকে কারো দৃষ্টি ছিল না। এরা নিজের মনে ঘরময় খেলে বেড়াচ্ছিল। কখন এক সময় মেয়েটি দূর থেকে ছেলেটিকে দেখতে পেয়ে তার সামনে এসে দাঁড়ালো। গম্ভীর মুখে ছেলেটিকে আপাদমস্তক দেখে নিয়ে আধো আধো ভাষায় প্রশ্ন করলো, তুমি কে? ছেলেটিও মেয়েটির দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, আমি সাহু, আমি তীর ছুটতে পারি। তুমি কে? মেয়েটির 2 চক্ষু সম্ভ্রমে ভরে উঠল। সে ফুলের মতো ঠোঁট দুটি খুলে কিছুক্ষণ চেয়ে থেকে আস্তে আস্তে বলল, আমি জিজা। তারপর একটু ভেবে আবার বলল, আমার বাবাও তীর ছুটতে পারে। অতঃপর এই বীর এবং বীরকন্যার মধ্যে ভাব হতে বেশি দেরি হলো না। সাহু গিয়ে মেয়েটির গলা জড়িয়ে নিল। মেয়েটিও সাহুর কোমর জড়িয়ে ধরল। এইভাবে তারা অনেকক্ষণ দরবার ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তাদের মধ্যে চুপি চুপি কি কথা হলো তারাই জানে। খুব সম্ভব সাহু তার অসামান্য শৌর্যবীর্যের কথা খুব ফলাও করে ব্যাখ্যা করে মেয়েটির ছোট্ট প্রাণটুকু জয় করে নিচ্ছিল। আর মেয়েটিও বোধহয় নিঃসংশয় সহানুভূতি এবং প্রশংসা দ্বারা সাহুর বেড় হৃদয় সম্পূর্ণ বশীভূত করে ফেলছিল। এদিকে গানের মজলিস তখন ঢিলে হয়ে এসেছে। বৃদ্ধ গায়ক 3 পাত্র গুলাবি শরবত খেয়ে কিংখাপের তাকিয়া হেলান দিয়ে বসে হাঁপাচ্ছেন। এমন সময় এই 2টি ছেলে মেয়ে গলা জড়াজড়ি করে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এতগুলো লোক চারপাশে বসে আছে, কিন্তু সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। নিজেদের কথাতেই তারা মশগুল। বৈঠকে যারা বসেছিলেন তাদের সকলের মুগ্ধ দৃষ্টি একসঙ্গে তাদের উপর গিয়ে পড়ল।
এ কি অপূর্ব আবির্ভাব! আজ দোলের দিনে সত্যি কি বৃন্দাবন লীলা তাদের চোখের সামনে অভিনীত হচ্ছে। সকলে চোখ মুছে দেখলেন, তাই তো ছেলেটির বর্ণ নব জলধর শ্যাম, আর মেয়েটি বিদ্যুল্লতার মতো গৌরী। মেয়েটির হঠাৎ কি খেয়াল হলো, সে আতরদানে তার ছোট্ট চাঁপার কলির মতো আঙুল ডুবিয়ে শাহুর নাকের কাছে আঙুলটি বুলিয়ে দিল। শাহু আদর আপ্যায়নে কম যাবার পাত্র নয়। সে চাঁদের থালা থেকে এক মুঠি আবির তুলে নিয়ে সযত্নে মেয়েটির মুখে কপালে মাখিয়ে দিলে। সকলে আনন্দে জয়ধ্বনি করে উঠলেন, জয় জয় রাধা গোবিন্দ জি কি জয়। লক্ষুজি আর মালজি ছাড়া এরা কেউ জানতেন না এই ছেলে মেয়ে দুটি কে। লক্ষুজি উচ্চ হাস্য করে উঠলেন, তারপর এই দুটিকে কাছে নিজের কোলে বসিয়ে নিলেন। রাধা গোবিন্দজি নয়, এরা আমার মেয়ে আর মালজির ছেলে, বন্ধুগণ। এ দুটির বিয়ে হলে কেমন মানায় বলুন তো? লক্ষুজি পরিহাস ছলেই কথাটা বলেছিলেন। তাছাড়া গুলাবি শরবতের নেশাও অল্প বিস্তর ছিল। তার কথা শুনে সকলে হেসে উঠলেন, কিন্তু মালজি ভোঁসলে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে করজোরে সকলকে বললেন, মহাশয়গণ, আপনারা সাক্ষী থাকুন, লাখোজি তার কন্যাকে আমার পুত্রের সঙ্গে আজ এই ক্ষণে বাগদত্তা করলেন। সকলে অবাক হয়ে রইলেন। লাখোজির নেশা ছুটে গেল। তার মুখ আবির প্রলাপের ভেতর থেকে ক্রোধে কালো হয়ে উঠল। তাঁর মেয়েকে, দেবগিরি রাজবংশের মেয়েকে যে মালজির মতো সামান্য প্রাণী নিজের পুত্রবধূ করবার স্পর্ধা করতে পারে, এ তার কল্পনারও অতীত। কিন্তু তবু কথাটা তার মুখ থেকে বেরিয়ে গেছে, এ কথাও অস্বীকার করা চলে না। মালজির দিকে কটমট করে চেয়ে লাখোজি বললেন, মালজি, তুমি পাগলের মতো কথা বলছো। আমার মেয়ে রাজার ঘরে পড়বে, হ্যাঁ রাজার ঘরে পড়বে। মালজি পূর্ববৎ জোর করে বললেন, আমার ছেলে আপনার মেয়ের মুখে আবির দিয়েছে, আর আপনার মেয়ে আমার ছেলের মুখে আতর দিয়েছে। তারপর আপনি তাদের কোলে নিয়ে যা বলেছেন তা উপস্থিত সকলেই শুনেছে। ধর্ম তো আপনার মেয়ে আমার ছেলের বাগদত্তা। এখন যদি আপনি সে কথা প্রত্যাহার করতে চান করুন, আমার আপত্তি নেই। ক্রোধে লাখোজি আসন ছেড়ে লাফিয়ে উঠলেন, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোল না। একবার সকলের মুখের দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু তাদের মনোভাব বুঝতেও বিলম্ব হলো না। সকলেই নীরবে মালজির কথার সমর্থন করছেন। লাখোজি নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে ঝড়ের মতো অন্তঃপুরে চলে গেলেন। মালজিও নিজের ছেলেকে নিয়ে ঘরে ফিরলেন। চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে লাখোজির মেয়ে প্রকাশ্য দরবারে মালজির ছেলের বাগদত্তা হয়েছে। কথাটা অবশ্য বেশি দিন চাপা থাকতো না, প্রকাশ হয়েই পড়তো। কিন্তু এমনি তোমার ঠাকুরদার উদ্যম আর তৎপরতা যে সপ্তাহ মধ্যে মহারাষ্ট্রের সর্বত্র এই সুসংবাদ প্রচার হয়ে পড়ল, জনপ্রাণীরও জানতে বাকি রইল না। লাখোজি নিষ্ফল ক্রোধে ফুলতে লাগলেন। মালজির সঙ্গে তার ঝগড়া হয়ে গেল, এমনকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন, মালজির মতো ধরিবাজ অকৃতজ্ঞ লোককে আর তিনি কোনো সাহায্য করবেন না, বরং তার যাতে অনিষ্ট হয় সেই চেষ্টাই করবেন। তার প্রতিজ্ঞা কিন্তু রইল না। যতই বছরের পর বছর কেটে যেতে লাগলো, ততই তিনি বুঝতে পারলেন চতুর মালজি তাকে কি বিষম ফাঁদে ফেলেছে। তিনি বুঝলেন অন্যত্র মেয়ের বিয়ে দিলে
মেয়ে সুখী হবে না। যত তার বয়স বাড়ছে, শাহ ছাড়া আর কেউ যে তার স্বামী হতে পারে না, এই ধারণা তার মনে ততই দৃঢ় হচ্ছে। তাছাড়া অন্যের বাগদত্তা মেয়ে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় না। 2-4টে ঘরানা ঘরে সম্বন্ধ করতে গিয়ে লজ্জা পেয়ে লাখোজি ফিরে আসলেন। শেষ পর্যন্ত তিনি দেখলেন শাহ ছাড়া জিজার গতি নেই। এইভাবে 9-10 বছর কেটে গেছে। মালজি কপাল জোরে এবং বুদ্ধি বলে খুব উন্নতি করেছেন এবং বিষয় সম্পত্তিও হয়েছে। লাখোজির বিদ্বেষ ও অনিচ্ছা ক্রমিক কমে আসতে লাগলো। তারপর একদিন মালজিকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, ভাই, আমারই ভুল, জিজাকে তুমি তোমার ছেলের জন্যই নিয়ে যাও। ব্যাস, আর কি, এইখানেই গল্প শেষ। মালজির মতলব সিদ্ধ হলো। মহা ধুমধাম করে তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিয়ে হয়ে গেল। তখন তোমার মায়ের বয়স 13 বছর আর শাহুর 15। বিয়ের রাত্রে তোমার মার গর্বোজ্জ্বল হাসি ভরা মুখ আজও আমার মনে আছে। তবে এ কথা ঠিক যে জন্মান্তরের সম্বন্ধ না হলে, এত বাধা বিঘ্ন অতিক্রম করে, এত বড় সামাজিক পার্থক্য লঙ্ঘন করে এই বিয়ে কখনোই হতে পারত না। তোমার মা বাবা পূর্বজন্মেও স্বামী স্ত্রী ছিলেন। বৃদ্ধ দাদু চুপ হলেন। কিছুক্ষণ কোনো কথা হলো না। দুইজনে নীরবে চললেন। অন্ধকার তখন বেশ গাঢ় হয়েছে। পাশের লোকও স্পষ্ট দেখা যায় না। দাদু লক্ষ্য করে দেখলেন বালক 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বারংবার কাদের উদ্দেশ্যে নমস্কার করছে। দাদু কথা বললেন না। অপূর্ব আবেগ ভরে তার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কিছুক্ষণ পরে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে অর্ধস্ফুটস্বরে ছেলেটি বলল, হ্যাঁ, কি সুন্দর গল্প। আমার মার মতো অমন মা পৃথিবীতে আর কারো নেই, না দাদু? দাদু সংযত কণ্ঠে বললেন, না, তোমার মায়ের মতো এমন অসামান্য নারী আর কোথাও নেই। সেই 3 বছর বয়স থেকে আজ পর্যন্ত দেখে আসছি, এমনটি আর দেখিনি। পূর্ণ হৃদয় নিয়ে দুইজনে নীরব রইল। ক্রমে পুনার আলো কাছে আসতে লাগলো। পথ হতে লাগলো সমতল ও অনুদ্ঘাত। ঘোড়া দুটো শীঘ্র ঘরে পৌঁছাবার আশায় দ্রুত বেগে চলতে শুরু করলো। পুনা পৌঁছতে যখন ক্রোশখানেক মাত্র বাকি আছে, তখন কে একজন সামনের অন্ধকার থেকে উঁচু গলায় হাঁকল, ও সিপাহ, ও দাদুজি! বালক শিব্বা চমকিয়ে সানন্দে চিৎকার করে উঠল, টানা টানা! তারপর তীর বেগে সামনের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। চল চল চল! অন্ধকারে তানাজি মালেশ্বর ঘোড়ার উপরে বসেছিল। শিব্বা প্রায় তার ঘাড়ের উপর গিয়ে পড়ল। তানাজি তিরস্কারের সুরে বলল, আজ কি আর বাড়ি ফিরতে হবে না? কোথায় ছিলে এতক্ষণ? মা কত ভাবছেন। শেষে আর থাকতে না পেরে আমাকে পাঠালে। শিব্বা ঘোড়ার উপর থেকে তানাজির গলা জড়িয়ে ধরে বলল, মা কোথায় রে তানা? তানাজি বলল, কোথায় আবার? বাড়িতে। দোরগোড়ায় দাঁড়িয়ে পথের পানে চেয়ে আছেন। তোমার এত দেরি হলো কেন? গলা খাটো করে বলল, দেওরামের সঙ্গে দেখা হলো নাকি? ওদিকের কি খবর? কবে? শিব্বা অন্যমনস্কভাবে বলল, খবর ভালো। অমাবস্যার রাত্রে সব ঠিক আছে। চল তানা, শিগগিরই বাড়ি যাই। মাকে সমস্ত দিন দেখিনি, ভারী মন কেমন করছে। দুই কিশোর বন্ধু তখন ঘরে ফেরার পাখির মতো দ্রুত বেগে ঘরের দিকে অগ্রসর হলো। বৃদ্ধ দাদোজি কুণ্ডু বহু দূর পিছনে পড়ে রইলেন। শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের বাচ্চা। গল্পের নাট্যরূপ দিয়েছেন
তিয়াশা মুখার্জি এবং মেঘা ভুই। আজকে গল্প পাঠে সৌরভ পাত্র, বালকের চরিত্রে অঙ্কনশ্রী হালদার, দাদোজি কুণ্ডু নীলাঞ্জন গাঙ্গুলি, নুন্না মধুপর্ণা বৈদ্য, দেওরাম কুমুদ হালদার, বিশু সোহম, জিজা দেবলীনা, শাহ নিশান, লাখোজি অসিত নস্কর, মালজি ওপম সর্দার, তানাজি সৌরভ নস্কর। অন্যান্য চরিত্রে মিতা ডাকোয়া এবং তমালিকা ডাকোয়া। পাবলিসিটি ডিজাইনিং মিতা ডাকোয়া ও অঙ্কনশ্রী হালদার। গল্পে সাউন্ড ডিজাইনিং অঙ্কনশ্রী হালদার। সমগ্র পর্ব পরিচালনায় অঙ্কনশ্রী হালদার। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।